নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে 2024 লোকসভা নির্বাচন কমপ্লিট হয়ে যাওয়ার পরপরেই কিন্তু আবারও নতুন করে কিন্তু একটি ইলেকশন হতে চলেছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু বাই ইলেকশন আবার কিন্তু হতে চলেছে 2024 সালেই। অর্থাৎ কোথায় কোথায় আপনাদের ইলেকশন হবে সেগুলি কিন্তু আমি আপনাদের একদম কেন্দ্র সহকারে জানিয়ে দেব। এছাড়াও কেন ইলেকশন হতে চলেছে সেটাও জানিয়ে দেব। এছাড়াও আজকের ভিডিওতে জানিয়ে দেব যে দিলীপ ঘোষ বিজেপির যে প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন অথবা বলা যেতে পারে প্রাক্তন সাংসদ ছিলেন, তাকে নিয়েও কিন্তু একটু বিস্তারিত তথ্য কিন্তু আমাদের হাতে উঠে আসছে, সেগুলি নিয়েও কিন্তু আলোচনা করে দেব। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্সরা ঠিক কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছে। তো বন্ধুরা, চলুন এবারে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই কিন্তু আমি আপনাদের একবার জানিয়ে দিতে চাই যে কোন কোন লোকসভা আসনগুলিতে আপনাদের নির্বাচন হতে চলেছে এবং কি নির্বাচন আপনাদের হতে চলেছে। তো বন্ধু, যে 2024 লোকসভা নির্বাচনে কিন্তু বিভিন্ন বিধায়ক বিভিন্ন দল থেকে কিন্তু ইস্তফা দিয়ে সরাসরি কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কিছু প্রার্থী রয়েছেন যারা কিন্তু জয়লাভ করেছেন এবং কিছু প্রার্থী রয়েছেন কিন্তু হেরে গেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত বিধায়করা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে উঠে এসে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন, তো তাদের কিন্তু যে শূন্যপদটি রয়েছে অর্থাৎ বিধানসভার যে শূন্যপদটি রয়েছে বিধায়ক আসন, সেই সমস্ত বিধায়ক আসনে কিন্তু আপনাদের উপনির্বাচন হতে চলেছে। অর্থাৎ বাই ইলেকশনের মাধ্যমে কিন্তু খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু দুটি দফার মাধ্যমে আপনাদের ইলেকশন পর্ব শুরু হতে চলেছে। এবং জানিয়ে রাখি, টোটাল মিলিয়ে কিন্তু 10টি বিধানসভা কেন্দ্রে আপনাদের কিন্তু এই বাই ইলেকশন অনুষ্ঠিত হবে। তো সবার প্রথমে আমি আপনাদের একবার জানিয়ে দিই যে কোন কোন বিধানসভা কেন্দ্রগুলিতে কেন কিসের জন্য এই বিধানসভা নির্বাচনটা আবার উপনির্বাচন হিসাবে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, সবার প্রথমে যে বিধানসভা নিয়ে আমরা আলোচনা করব সেটা রয়েছে কিন্তু সিতাই বিধানসভা। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে কোচবিহার যে লোকসভা আসন কেন্দ্র রয়েছে তার 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের মধ্যে সিতাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। এবং সেই সিতাই বিধানসভা কেন্দ্রের কিন্তু বিধায়ক ছিলেন বর্তমান 2024 কোচবিহার লোকসভা আসনের যে জয়ী প্রার্থী হলেন অর্থাৎ জগদীশ চন্দ্র বসুনিয়া। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু তিনি জয়লাভ করেছেন এবং সেই জগদীশ চন্দ্র বসুনিয়া কিন্তু কোচবিহার লোকসভা আসনের কিন্তু সিতাই বিধানসভা কেন্দ্র যেটা রয়েছে সেখানকার কিন্তু তিনি বিধায়ক ছিলেন। অর্থাৎ তিনি কিন্তু সেই বিধায়ক পদ থেকে উঠে এসে কোচবিহার লোকসভা আসনে কিন্তু 2024 সালে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন টিএমসির হয়ে। অর্থাৎ টিএমসির তরফ থেকে তাকে মনোনীত করা হয়েছে। তো তার যে বিধায়ক পদ রয়েছে সিতাইয়ে, সেখানে কিন্তু আপনাদের বিধানসভা নির্বাচন কিন্তু হয়ে যাবে। অর্থাৎ উপনির্বাচন কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে। কবে নাগাদ হতে পারে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেব। তো বন্ধুরা, এবারে আসুন দ্বিতীয় যে বিধানসভা কেন্দ্রে আপনাদের নির্বাচন হবে সেটা কিন্তু রয়েছে আলিপুরদুয়ার। অর্থাৎ আলিপুরদুয়ার লোকসভা আসনের যে 7টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে মাদারিহাট। এবং সেই মাদারিহাট বিধানসভা কেন্দ্রের কিন্তু বিধায়ক ছিলেন মনোজ টিগ্গা এবং তিনিও কিন্তু এবার 2024 লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির তরফ থেকে কিন্তু মনোনীত হয়েছিলেন এবং তিনি কিন্তু 2024 লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন। তো সেই মনোজ টিগ্গার যে বিধায়ক পদ অর্থাৎ মাদারিহাট বিধানসভার যে বিধায়ক পদ সেটা কিন্তু শূন্য রয়েছে। তো সেখানেও কিন্তু আপনাদের উপনির্বাচন হতে চলেছে। এবং তারপরেই আমরা চলে যাব সরাসরি ব্যারাকপুর লোকসভা আসন। তো ব্যারাকপুর লোকসভা আসনের যে গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র রয়েছে নৈহাটি, সেই নৈহাটি বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক ছিলেন পার্থ ভৌমিক, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যারাকপুরে কিন্তু এবছর লড়েছেন এবং তিনি কিন্তু জয়লাভ করেছেন। এবং নৈহাটির যে বিধানসভার যে শূন্যপদ সেই নৈহাটি বিধানসভাতেও কিন্তু আপনাদের উপনির্বাচন হতে চলেছে। এবং তারপরেই কিন্তু রয়েছে আরেকটি বিধানসভা কেন্দ্র, সেটা রয়েছে কিন্তু বাঁকুড়া লোকসভা আসনের কিন্তু গুরুত্বপূর্ণ যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে একটি বিধানসভা কেন্দ্র রয়েছে তালড্যাংরা। এই তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের কিন্তু বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী এবং সেই অরূপ চক্রবর্তী কিন্তু বাঁকুড়া লোকসভা আসনে অর্থাৎ 2024 সালে বাঁকুড়া লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু লড়াই করেছেন। তো বাঁকুড়া লোকসভা আসনের বিজেপির যে সাংসদ ছিলেন অর্থাৎ ডাক্তার সুভাষবাবু, তাকে কিন্তু হারিয়েছেন এই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অরূপ চক্রবর্তী, যিনি কিন্তু বাঁকুড়া লোকসভা আসনের
তালডাংরা বিধানসভার কিন্তু বিধায়ক ছিলেন। তো তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবছর এবং তিনি কিন্তু জয়লাভ করেছেন। তো এই বাঁকুড়া লোকসভা আসনের কিন্তু এই তালডাংরা বিধানসভা আসনেও কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এবং তারপরে আমরা চলে যাচ্ছি সরাসরি বসিরহাট লোকসভা আসন। তো বসিরহাট লোকসভা আসনের কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে হাড়োয়া, এবং সেই হাড়োয়া বিধানসভা কেন্দ্রের কিন্তু বিধায়ক ছিলেন হাজী নুরুল ইসলাম, এবং তিনি কিন্তু 2024 সালে লোকসভা ভোটে কিন্তু বসিরহাট লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু তিনি লড়াই করেছেন এবং তিনি কিন্তু জয়লাভ করেছেন। তো তার যে বিধায়ক পত্র রয়েছে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে, সেখানেও কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এবং তারপরে আমরা চলে যাব সরাসরি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। তো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কিন্তু কৃষ্ণ কল্যাণী বিধায়ক ছিলেন এবং তিনিও কিন্তু 2024 লোকসভা আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো লোকসভা কেন্দ্রে যে রয়েছে রায়গঞ্জ, এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এবং আরেকটি কিন্তু বিধানসভা কেন্দ্র রয়েছে, সেটা রয়েছে কিন্তু নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু মুকুটমণি অধিকারী কিন্তু তিনি বিজেপি প্রার্থী হয়ে কিন্তু জয়লাভ করেছিলেন এবং সেই মুকুটমণি অধিকারীও কিন্তু 2024 লোকসভা কেন্দ্রে কিন্তু লড়াই করেছেন। তো সে জায়গায় যে আপনাদের বিধায়ক পদটা ফাঁকা রয়েছে সেখানেও কিন্তু আপনাদের উপনির্বাচন হতে চলেছে। এবং তারপরেই চলে যাব সরাসরি বনগাঁ লোকসভা আসনের কিন্তু বাগদা বিধানসভা কেন্দ্রের যে প্রার্থী ছিলেন তিনি কিন্তু ছিলেন বিশ্বজিৎ দাস, অর্থাৎ তিনি কিন্তু বিধায়ক ছিলেন। তো তিনিও কিন্তু 2024 সালে এই লোকসভা আসনে কিন্তু লড়াই করেছেন। তো তার যে শূন্যপদ রয়েছে, অর্থাৎ বিধায়ক যে শূন্যপদ রয়েছে, সেই বনগাঁ লোকসভা আসনের বাগদা বিধানসভা কেন্দ্রেও কিন্তু উপনির্বাচন হতে চলেছে। এবং আরেকটি কিন্তু বিধানসভা কেন্দ্র রয়েছে, সেটা কিন্তু রয়েছে মানিকতলা, অর্থাৎ মানিকতলা যে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু যিনি বিধায়ক ছিলেন তিনি ছিলেন কিন্তু সাধন পাণ্ডে এবং তিনি কিন্তু প্রয়াত হয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু মারা গেছেন এবং মারা যাওয়ার পর সেটা কিন্তু উপনির্বাচন অনেকটা আগেই হয়ে যেতে পারতো, কিন্তু আইনে কিছু জটিলতা ছিল, সেটা কিন্তু পরবর্তী সময়ে হাইকোর্ট থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং সেখানে যেটা ইস্যু ছিল যে 2021 সালে যে বিধানসভা ভোট হয়েছিল সেই মানিকতলা যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে নাকি প্রচুর পরিমাণে রিগিং এবং ছাপ্পা ভোট হয়েছে। তো সেই বিষয় নিয়ে একটু আইনি জটিলতা ছিল এবং পরবর্তী সময়ে কিন্তু হাইকোর্টের তরফ থেকে আপাতত কিন্তু বলা যেতে পারে যে এই মানিকতলা যে বিধানসভা কেন্দ্র নিয়ে যে কেস বা আপনারা বলুন না কেন আইনি জটিলতা রয়েছে সেগুলি কিন্তু আপাতত ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং এখানেও কিন্তু আপনাদের উপনির্বাচন হয়ে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যেটা বিধানসভা কেন্দ্র রয়েছে সেটা কিন্তু রয়েছে মেদিনীপুর। তো মেদিনীপুর লোকসভা আসনের মেদিনীপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু জয়ী বিধায়ক ছিলেন কিন্তু জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের, এবং তাকে কিন্তু এবছর 2024 সালে এই মেদিনীপুর লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত করা হয়েছিল এবং তিনি কিন্তু জয়লাভ করেছেন। এবং জয়লাভ করার পর কিন্তু এই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক পদ সেটা কিন্তু শূন্য হয়ে গিয়েছে এবং সেখানেও কিন্তু এবার উপনির্বাচন হতে চলেছে। তো এই টোটাল মিলিয়ে যে 10টি বিধানসভা কেন্দ্র রয়েছে এই 10টি বিধানসভা কেন্দ্রে কিন্তু খুব শীঘ্রই আপনাদের কিন্তু উপনির্বাচন হতে চলেছে, সেটা কিন্তু বাই ইলেকশনের মাধ্যমে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় সূত্র যেটা আপডেট আসছে যে বাংলার বুকে যে 10টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে তা সম্ভবত কিন্তু 2টি দফার মধ্যে অনুষ্ঠিত হতে পারে। কেননা কি যে কলকাতার যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কবে হতে পারে তা নিয়ে কিন্তু কমিশন ইতিমধ্যেই আদালতকে মুখবন্ধ খামে জানিয়ে দিয়েছে, সেই অনুযায়ী কিন্তু আপডেট আমাদের হাতে উঠে আসছে। এবং সেই সময় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র যেটা রয়েছে, এছাড়াও নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ যেটা বিধানসভা কেন্দ্র রয়েছে এবং উত্তর 24 পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্রের যে 3 বিধায়কের ইস্তফাপত্র জমা পড়ার খবর ছিল। তো এই টোটাল মিলিয়ে যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে, অর্থাৎ বনগাঁর যে বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ, এছাড়াও যে কলকাতার মানিকতলা, এই টোটাল মিলিয়ে 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কিন্তু সম্ভবত একসঙ্গে কিন্তু হতে পারে। হয়তো খুব শীঘ্রই তার দিনক্ষণও কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে এবং পরে বাকি যে 6 কেন্দ্রের উপনির্বাচন হবে আরও এক দফাতে, কেননা ওই 6 কেন্দ্রের বিধায়কেরা কিন্তু এখনো পর্যন্ত ইস্তফা দেয়নি। তারা যতক্ষণ না ইস্তফা দেন ততক্ষণ কিন্তু ওই 6 কেন্দ্রে উপনির্বাচন করা সম্ভব নয়। যদিও এই 6 কেন্দ্রের বিধায়করা যেহেতু সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন তাই আগামী 6 মাসের মধ্যে কিন্তু তাদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিতেই হবে, আর সেই ইস্তফার 6 মাসের মধ্যে ওই 6 কেন্দ্রে কিন্তু উপনির্বাচন করাতে হবে নির্বাচন কমিশনকে। সুতরাং কলকাতা মানিকতলা বিধানসভা কেন্দ্রে 21 ভোটে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে। তিনি মারা যাওয়ার পরে কিন্তু দীর্ঘদিন সেই কেন্দ্রে উপনির্বাচন সম্ভব হয়নি, যেটা কিছুক্ষণ আগেই বললাম যে আইনি জটিলতার কারণে কিন্তু উপনির্বাচন করা সম্ভব হয়নি। তো সুতরাং এই মুহূর্তে কিন্তু সেই জটিলতা কেটে গিয়েছে।
যার জেরে খুব শীঘ্রই কিন্তু ওই কেন্দ্রের উপনির্বাচন ঘোষিত হতে চলেছে। আবার 21-এর ভোটে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী এবং উত্তর 24 পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস তৃণমূলে চলে এসে লোকসভার জোড়াফুলের প্রার্থী হয়েছিলেন। সেই সুবাদে তারা ইতিমধ্যেই নিজ নিজ বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু ইস্তফা দিয়েছেন। তাই সম্ভবত এই 4 বিধানসভা কেন্দ্র অর্থাৎ মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদায় ভোট হবে কিন্তু একসঙ্গে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু সেই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে বলে কিন্তু একটি খবর রয়েছে। অন্যদিকে আবার রাজ্যের যে আরও 6 বিধায়ক লোকসভা নির্বাচনে দলের প্রার্থী হয়ে ভোটে জিতে সাংসদ হয়েছেন, এরা হলেন কিন্তু আলিপুরদুয়ার জেলার যেটা বললাম মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া, নৈহাটি তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক, হাড়োয়া তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জুন মালিয়া এবং বাঁকুড়া জেলার তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। এই 6 জন এখনও সাংসদ ও বিধায়ক। নিয়ম অনুসারে সাংসদ হিসাবে শপথ নেওয়ার 6 মাসের মধ্যে এদের সবাইকে যে কোনো একটি পদ থেকে ইস্তফা দিতে হবে। এরা কেউই কখনো ইস্তফা দেননি। সেই হিসেবে যদি এরা দ্রুত ইস্তফা দেন তাহলে প্রথম দিকের 4টি বিধানসভা কেন্দ্রের সঙ্গেই এই 6টি বিধানসভা কেন্দ্রেরও কিন্তু উপনির্বাচন একসঙ্গে হয়ে যেতে পারে। না হলে এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন কিন্তু পরে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন এই রয়েছে কিন্তু সম্পূর্ণ প্রতিবেদন এবং যেটা সম্ভবত খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন আপডেট অনুযায়ী যে মেদিনীপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে এখানে সম্ভবত কিন্তু বিজেপির যে প্রাক্তন রাজ্য সভাপতি অথবা বলতে পারেন প্রাক্তন সাংসদ অর্থাৎ দিলীপ ঘোষকে কিন্তু এখান থেকে বিধানসভা নির্বাচনে কিন্তু এখানে মনোনীত করা হতে পারে এবং সেখান থেকে যেটা আপনাদের পশ্চিমবঙ্গ বিজেপি সংগঠনের যে একটা চেষ্টা থাকবে যে মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে জিতিয়ে নিয়ে তারপর কিন্তু তাকে বিরোধী দলনেতা হিসাবে কিন্তু বিরোধী দলনেতার কিন্তু পদ তাকে দেওয়া হতে পারে বলে কিন্তু এমন আপডেট উঠে আসে। তো সবটাই কিন্তু পরবর্তীতে কি হয় তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আজকের প্রতিবেদনে আমি আপনাদের জানিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গে আবারও কিন্তু ছোট্ট একটি ইলেকশন হতে চলেছে যেটা কিন্তু হাই ভোল্টেজ হতে চলেছে এবং বিজেপির জন্য কিন্তু এই 10টি বিধানসভা কেন্দ্রে কিন্তু যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির প্রার্থীরা সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপির জন্য কিন্তু একটি এসিড টেস্ট হতে চলেছে। তো পরবর্তী সময়ে আরও কী ধরনের আপডেট উঠে আসে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।